পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, রাসায়নিক সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য, সাম্য ধ্রুবকের সম্পর্ক। আজ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কি কি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করবে তার প্রধান যে কন্ডিশন গুলো আমরা দেখবো সেটা হচ্ছে প্রথম উষ্ণতা, চাপ, 3 গাঢ়ত্ব। চাপ, উষ্ণতা এবং গাঢ়ত্ব। এখানে গাঢ়ত্ব বলতে আমরা কি গাঢ়ত্ব বুঝবো না, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কথা বলবো। এছাড়াও আরো কিছু কিছু আছে বাইরের প্রভাব, সেটা নিষ্ক্রিয় গ্যাস যোগ, আর অনুঘটক। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বা দাঁড়িয়ে থাকে কোন একটি রাসায়নিক সাম্য বিক্রিয়ার সাম্যাবস্থা। প্রত্যেকটি সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব এইসব যে রাশিগুলো আমরা বললাম এর মান কিন্তু নির্দিষ্ট। যখন একটি বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকবে তার চাপ নির্দিষ্ট থাকবে, তোমার বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব নির্দিষ্ট থাকবে, আর কি থাকবে না উষ্ণতা নির্দিষ্ট থাকবে। এর মধ্যে যদি কোনো একটা আমরা চেঞ্জ করে দিই, ধরো উষ্ণতা চেঞ্জ করে দিলাম, তাহলে কি ঘটবে? চাপ পাল্টে দিলাম, কি ঘটবে? গাঢ়ত্ব চেঞ্জ করে দিলাম, তাহলে কি ঘটবে? নিষ্ক্রিয় গ্যাস যোগ করে দিলাম বাইরের থেকে, তখন কি ঘটবে? তো এই কি পরিবর্তন ঘটবে সেটাই আমাদেরকে আজকে এখানে আলোচনা করতে হবে, এবং কিভাবে পরিবর্তন ঘটবে সেটাও আমরা আজকে আলোচনা করব। তো তিনটে একসঙ্গে চেঞ্জ করা যায়। তো কথা হচ্ছে যে এর মধ্যে যদি কোনো একটা বা দুটো আমরা পরিবর্তন করে দিই, কি ঘটবে না? পরিবর্তন করে দেওয়ার ফলে সাম্য অবস্থাটা বিঘ্নিত হবে। প্রথম অবস্থায় সাম্য অবস্থা ছিল 1 নম্বর স্টেজে, পরিবর্তন করে দিলাম, তাহলে সাম্য অবস্থা কি হলো না বিঘ্নিত হয়ে গেল। বিঘ্নিত হয়ে গেলে কি সাম্য অবস্থাটা তৈরি হবে না? হবে। তখন ওই বিক্রিয়াটা ওই পরিবর্তিত অবস্থায় গিয়ে নতুন একটি সাম্য অবস্থা তৈরি করবে। তাহলে সাম্য অবস্থা 1 ছিল, সেখান থেকে তৈরি করলো সাম্য অবস্থা 2 নম্বর স্টেজ। অর্থাৎ এই যে রাশিগুলোকে আমরা বললাম, উষ্ণতা, চাপ, গাঢ়ত্ব, নিষ্ক্রিয় গ্যাস, অনুঘটক, এইগুলো সাম্য অবস্থার নিয়ন্ত্রণকারী ভৌত রাশি। কোন একটি রাসায়নিক বিক্রিয়া বা ভৌত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ভৌত রাসায়নিক প্রক্রিয়ার নিয়ন্ত্রণকারী বিষয় যেগুলো সাম্য অবস্থায় আছে সেগুলো হচ্ছে 5টি। যে কোনো সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে এই 5টি রাশির মান ধ্রুবক থাকবে। যদি কোনো একটি বা দুটি পরিবর্তিত হয়ে যায় সেই সাম্যাবস্থা বিঘ্নিত হবে। সাম্যাবস্থাটা বিঘ্নিত হওয়ার পরে কি ঘটবে? সেই সাম্যাবস্থাটা আবার একটা নতুন সাম্যাবস্থায় চলে আসবে, সেটাকে পরিবর্তিত সাম্যাবস্থা বলা হচ্ছে, বা পরিবর্তিত অবস্থার সাম্যাবস্থা। কারণ এইগুলোকে আমি পরিবর্তন ঘটাচ্ছি। কি বললাম, বোঝা গেল? তাহলে সাম্যাবস্থা বিঘ্নিত হলে নতুন সাম্যাবস্থা তৈরি হবে। এই কথাটা প্রথম নির্ণয় করেছিলেন বিজ্ঞানী লা স্যাটেলিয়ার। সেজন্য আমরা লিখেছি এখানে লা স্যাটেলিয়ার নীতি। এই নীতিতে আমরা কি আলোচনা করব?
না রাসায়নিক সাম্যাবস্থা তোমার নির্ণয়কারী যে বিষয়গুলো আছে তাদের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থা কি পরিবর্তন ঘটবে বা সাম্যাবস্থাটা আবার কিভাবে তৈরি হবে সেটা আমরা এই নীতিতে পড়ব। যে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী বিষয়ের কোনো একটি বা একাধিক রাশি পরিবর্তন করলে নতুন সাম্যাবস্থা কিভাবে তৈরি হবে বা কোন দিকে তৈরি হবে সেটা হচ্ছে ব্যাখ্যা করা আছে লা-শাটেলিয়ারের নীতি অনুযায়ী। এই নীতিটা অনেক সময় লিখতে বলে যে লা-শাটেলিয়ারের নীতিটি লেখো, নীতিটা বই থেকে লিখবে, বই লেখা আছে। নীতিটা কি না যেটা আমি বললাম যে রাসায়নিক সাম্যাবস্থার নিয়ন্ত্রণকারী বিষয়গুলি যদি পরিবর্তন করি সাম্যাবস্থা বিঘ্নিত ঘটবে, বিক্রিয়াটি নতুন সাম্যাবস্থা তৈরি করবে। সাম্যাবস্থা কোন দিকে তৈরি করবে আর যেদিকে গেলে ওই পরিবর্তনটা ম্যাক্সিমাম প্রশমিত হয়, ঠিক আছে, সেই দিকে সাম্যাবস্থা তৈরি হবে। এটি হচ্ছে লা-শাটেলিয়ারের প্রিন্সিপাল বা লা-শাটেলিয়ারের নীতি। মানে যেটা বেড়েছে বা কমেছে, যদি বেড়ে যায় সেটা ম্যাক্সিমাম কমবে যেদিকে, সেদিকে তখন সাম্যাবস্থা যাবে। প্রথমে আমরা দেখব যে সাম্যাবস্থার উপর উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাব এখানে প্রভাবগুলো পড়ার আগে একটা জিনিস আমাকে লা-শাটেলিয়ারের নীতি থেকে একটা লাইন ছোট মনে রাখতে হবে যে নতুন সাম্যাবস্থা তৈরি হবে কোন দিকে। সেটা যদি আমরা দেখতে গেলে কিভাবে আমরা শর্টকাটে নির্ণয় করব। যেদিকে যেটা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। শুধু এইটুকু একটা লাইন মনে রাখবে, যেদিকে যেটা কম হবে বা যেদিকে যেটা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। একটা উদাহরণ দিয়ে বলি, উষ্ণতার প্রভাব আমরা পড়ছি। বিক্রিয়ার উপর উষ্ণতার প্রভাব যদি আমরা উল্লেখ করি, উষ্ণতার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে তাপদায়ী রাসায়নিক বিক্রিয়া, আরেকটা কি না তাপগ্রাহী। একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক, তাই তো। ধরো একটা উদাহরণ আমি দেখলাম 2SO2 প্লাস O2 সমান 2SO3 প্লাস তাপ। আরেকটা বিক্রিয়া দেখলাম, ধরো N2 প্লাস O2 মাইনাস তাপ। তাহলে তাপদায়ী তাপগ্রাহী কি করে বুঝবো না, এখানে তাপটা যদি বিক্রিয়ার সঙ্গে প্লাস থাকে তাহলে তাপদায়ী, এখানে তাপগ্রাহী মানে বিক্রিয়া কমছে, এটা তাপগ্রাহী। বা বিক্রিয়ার বাইরে যদি থাকে ডেল্টা এইচ নেগেটিভ সেটা তাপদায়ী, ডেল্টা এইচ পজিটিভ হলে তাপগ্রাহী। যদি বিক্রিয়ার থেকে আলাদা থাকে, আলাদা ভাবেও অনেক সময় দেওয়া থাকে। তো এই বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, প্রথমে এই অংশটাতে দেখি, তাপ আমি বৃদ্ধি করছি, তাপ বৃদ্ধি হচ্ছে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে।
বা সাম্য অবস্থা কোন দিকে যাবে বা কোন দিকে সরবে, সেই লাইনটা মনে রাখতে হবে, যেদিকে যেটা কম হবে। তাপ বৃদ্ধি করছে মানে বিক্রিয়াটা সেদিকেই যাবে যেদিকে গেলে তাপটা কমবে, বা সাম্য অবস্থা সেই দিকেই যাবে যেদিকে গেলে তাপ কমবে। তার মানে দেখো, এই বিক্রিয়াতে ডান দিকে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে তাপ সবসময় বেশি। তারপরেও যদি আমি তাপ দিই, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যেতে চাইবে? যদি এদিকে গেলে তাপ কম আছে, তার মানে যেদিকে তাপ কম বিক্রিয়াটা সেদিকে যাবে। তার মানে তাপ বাড়ালে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে বিপরীত বিক্রিয়া, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, অর্থাৎ বিপরীত অভিমুখে যাবে বিক্রিয়াটি। না কথাটা বোঝা গেল? বোঝা গেল। যদি আমি এখানে তাপ কমাই, তাপ হ্রাস, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? যেদিকে গেলে তাপ বাড়বে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার দিকে বিক্রিয়াটি যাবে, অর্থাৎ নতুন সাম্য অবস্থা সম্মুখের দিকে গিয়ে তৈরি হবে, অর্থাৎ সাম্য অবস্থা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এটা বোঝা গেল কি যাই না বলো? হয়ে গেল। যদি আমি বিপরীত বিক্রিয়াটা দেখি, বিপরীত নয় অথবা তাপশোষী বিক্রিয়াটি, তাপশোষী বিক্রিয়া, এখানে দেখো কোন দিকে বিক্রিয়ার ডান দিকে তাপ শোষণ হচ্ছে, তার মানে তাপ কমছে। যদি আমি তাপ বৃদ্ধি করি, বিক্রিয়া কোন দিকে যেতে চাইবে? যেদিকে গেলে তাপ কমবে। তাপ বাড়াচ্ছে মানে বৃদ্ধি করছে, তার মানে এটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এন প্লাস ওটু থেকে এন উৎপাদন বেড়ে যাবে, অর্থাৎ সাম্য অবস্থা ডান দিকে গিয়ে তৈরি হবে, নতুন সাম্য অবস্থার কথা যেটা আমরা বলছি। যদি হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করলে কি হবে দেখো, এখানে তাপ কম আছে, হ্রাস করলে তো আরো এইদিকে গেলে তো আরো কমে যাবে, তখন এইদিকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে বিক্রিয়াটা যাবে, অর্থাৎ বিপরীত বিক্রিয়া তৈরি হবে। যেদিকে কম সেদিকেই তো যাবে, সেদিকে আরো কমে যাবে। তো তাহলে প্রশমিত হচ্ছে কোথায়? প্রশমিত হতে গেলে কি হতে হবে? আমি কমাচ্ছি মানে বেশির দিকে যেতে হবে। হ্যাঁ, যেদিকে কম হয়, এখানে আমি তাপ হ্রাস করছি মানে এখানে তাপটা কমে আছে, তাহলে তাপ হ্রাসের কম কি কোন দিকে হবে? যেদিকে বৃদ্ধি ঘটবে, মানে কম তাপ হ্রাস কোন দিকে ঘটবে? না যেদিকে বৃদ্ধি ঘটবে। তবে তাপের পরিবর্তনে এই চারটি লাইন আমাদেরকে মনে রাখতে হবে। ওইটি বইয়ে এক কথা ব্যাখ্যা করে দেওয়া আছে, তার জিস্ট হচ্ছে এটি, আমাদের বিক্রিয়াটি দেখতে হবে কি বিক্রিয়া, তাপ বাড়ালে কি ঘটবে, তাপ কমালে কি ঘটবে, সেটা আমরা না মনে রাখলেও বলতে পারবো না, পারা যাবে না, পারা যাবে তো। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা দেখব সাম্যাবস্থার উপর চাপের প্রভাব।
এই চাপের প্রভাবটা জানতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে ধরো যে কোনো গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি প্রথমে ভাবি, একটা নির্দিষ্ট আয়তনে গ্যাস আছে, নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট তাপমাত্রায় একটা গ্যাস আবদ্ধ আছে। যদি আমরা ওই আবদ্ধ পাত্রের চাপ বাড়িয়ে দিই, তাহলে কি হবে? আয়তন কমে যাবে। আয়তন কমে যাবে মানে অণুগুলোর গতিশীলতা বেড়ে যাবে। মানে গতিশক্তি বেড়ে যাবে। আগে যে অণুগুলো বেশি আয়তনে আস্তে আস্তে ছুটতো, এখন সেই অণুগুলো কম আয়তনে জোরে জোরে ছুটবে। অর্থাৎ গ্যাসের অণুর গতিশক্তি বেড়ে যাবে। তাহলে চাপ পরিবর্তন করছি বলে বাড়ালে গতিশক্তি বাড়বে, কমালে গতিশক্তি কমবে। এবার দেখতে হবে যে বিক্রিয়াটা তাহলে কোন দিকে যাবে। যেদিকে গেলে গতিশক্তি কমবে যদি চাপ বৃদ্ধি হয়, আর চাপ কমালে যেদিকে বাড়বে সেদিকে যাবে। এখানে তিন ধরনের বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে। প্রথম বিক্রিয়াটা দেখো, H2O plus 2Cl2। উৎপন্ন হচ্ছে 4HCl প্লাস O2। এটা এক ধরনের বিক্রিয়া। দ্বিতীয় ধরনের বিক্রিয়া PCl5 PCl3 plus Cl2 সমান PCl5। PCl5 আরেকটা বিক্রিয়া আমরা দেখছি, 3 নম্বর বিক্রিয়া N2 plus O2 সমান 2NO। দেখো এই তিনটা বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা কি আছে না, আলাদা আছে ডেল্টা এন, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা। এখানে 4 একে 5, 5 মাইনাস 4 1, তার মানে ডেল্টা এন এখানে গ্রেটার দেন 0। এখানে দেখো 1 মাইনাস 2, তার মানে এখানে ডেল্টা এন লেস দেন 0, এখানে ডেল্টা এন ইকুয়ালস টু 0। প্রথমে এটা আমরা বলে দিই যে এখানে যেহেতু বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা বা আয়তনের অনুপাত একই আছে, এখানে চাপের কোনো প্রভাব নেই। কারণ যেদিকেই পরিবর্তন ঘটুক সেদিকে সমান পরিবর্তন ঘটবে, এই দিকেই প্রভাব নেই এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে কোন বিক্রিয়ার জন্য চাপের প্রভাব যখন আমরা ব্যাখ্যা করতে যাব, তার ডেল্টা এন প্রথমে ক্যালকুলেট করতে হবে বিক্রিয়াটা লেখার পর। যদি ডেল্টা এন সমান 0 হয়, এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। তাহলে পড়ে থাকলো দুটো বিক্রিয়া। একটু আগে বললাম চাপের প্রভাব মানে কি, গতিশীলতা বাড়ানো হচ্ছে। তাহলে চাপ যদি বাড়ায় গতিশীলতা বাড়বে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, যেদিকে গেলে গতিশীলতা কমবে। এখানে তো আয়তন আমাদের পাত্র দিয়ে বলতে পারবো না, তাহলে গতিশীলতা কি দিয়ে ব্যাখ্যা করবো,
না অনুসংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে হবে, সেই জন্য এখানে ডেল্টা এন বসানো হয়েছে। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, এর যদি চাপ বৃদ্ধি করা হয়, চাপ আমি বাড়ালাম, চাপ বাড়ালে কি হবে, গতিশক্তি বাড়বে। বিক্রিয়া কি করতে চাইবে না গতিশক্তি কমাতে চাইবে, তাই তো? কোন দিকে কমবে? এখানে 5টা অণু, এখানে 4টা অণু, তাহলে যেদিকে অনুসংখ্যা কম হবে সেদিকে বিক্রিয়া যেতে চাইবে, কারণ এইদিকে আয়তন কম হবে বেশি। হবে কি হবে না? হবে তো। এদিকে অনুসংখ্যা কম হবে বলে এদিকে আয়তনটা কম প্রকাশিত হবে, সেজন্য সাম্য অবস্থা এদিকে সরে আসবে, অর্থাৎ সাম্য অবস্থা ব্যাকওয়ার্ড ডিরেকশনে সরে আসবে। এবার যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করি, এর উল্টো ঘটবে। চাপ হ্রাস করলাম, তাহলে কি আয়তন বেড়ে গেল, গতিশীলতা কমবে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? যেদিকে গেলে বাড়বে। কোন দিকে বাড়বে? না যেদিকে অনুসংখ্যা বেশি আছে, অর্থাৎ বিক্রিয়ার যখন ডান দিক বা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, বা সাম্য অবস্থা ফরওয়ার্ড ডিরেকশনে গিয়ে তৈরি হবে। বললাম, বোঝা গেল কথাটা? এটার ক্ষেত্রে দেখো চাপ আমরা বানালাম, চাপ বৃদ্ধি করলাম, চাপ বৃদ্ধি করলে কি হবে? তাহলে কোন দিকে যাবে? যেদিকে কম হবে। কোন দিকে কমবে? না যেদিকে অনুসংখ্যা কম, সেদিকে অনুসংখ্যা কম, এদিকে অনুসংখ্যা কম, তাহলে বিক্রিয়াটা তখন এদিকে যেতে চাইবে, ফরওয়ার্ড ডিরেকশন। আর হ্রাস করলে তার উল্টোটা করবে, এই জিনিসটা বোঝা গেল কি যায়নি বলো? বোঝা গেল? এটা শুধু একটু এই জিনিসটা বোঝার যে কোথায় অনুসংখ্যাটা বাড়ছে কমছে, তাহলে সেখান থেকে আমরা চাপের প্রভাব খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। বুঝছে এটা? এই জিনিসটা বোঝা গেছে তো? হ্যাঁ কি বলছিস? আচ্ছা দেখো, এরপর আমরা সাম্যাবস্থার উপর গাঢ়ত্বের প্রভাব আলোচনা করব। 3 নম্বর, সাম্যাবস্থার উপর গাঢ়ত্বের প্রভাব। এখানে গাঢ়ত্বের প্রভাব বলতে আমরা বুঝবো গাঢ়ত্ব পরিবর্তন করা। গাঢ়ত্ব পরিবর্তন করা বলতে আমরা একটা বিক্রিয়া, ধরো একটা সিলিন্ডারে দুটো গ্যাসের বিক্রিয়া করছে, সেখানে আমরা গাঢ়ত্ব কিভাবে পরিবর্তন করতে পারি? না সেখানে বাইরের থেকে আমরা গ্যাস যোগ করতে পারি, সেটা বিক্রিয়া হতে পারে, বিক্রিয়াজাত পদার্থ হতে পারে। তাহলে বাইরের থেকে আমরা কি করতে পারি? না বিক্রিয়ক পদার্থ যোগ করতে পারি বা বিক্রিয়াজাত পদার্থ যোগ করতে পারি, তবে গাঢ়ত্ব পরিবর্তন হয়ে যাবে। বিক্রিয়ক পদার্থ যোগ করলে তার গাঢ়ত্ব বেড়ে যাবে, বিক্রিয়াজাত পদার্থ যোগ করলে তার গাঢ়ত্ব বেড়ে যাবে। তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যোগ করতে পারি, যোগ যেমন করতে পারি তেমনি বিয়োগও তো করতে পারি।
যে ওখান থেকে মানে মিশ্রণ থেকে বিক্রিয়ক পদার্থ সরিয়ে নেওয়া হলো, বিক্রিয়াজাত পদার্থ সরিয়ে নেওয়া হলো, তাহলে তো তার প্রভাব থাকবে। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন বলতে এই জিনিসটা আমাদের ভাবতে হবে যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ তার গাঢ়ত্বের তাকে যোগ করা হচ্ছে বা সরিয়ে নেওয়া হচ্ছে, যে কোনো একটা জিনিস ঘটবে। তো যে কোনো একটা বিক্রিয়া যদি আমি এক্ষেত্রে দেখি, এক্স মোল এ ওয়াই মোল বি সাম্যাবস্থায় আছে এন মোল সি প্লাস এম মোল ডি। এই প্রভাব আলোচনা করতে গেলে এর সাম্য ধ্রুবক আমাকে লিখে নিতে হবে। কে এ দিয়েই আমি লিখলাম সক্রিয় ভর, বিক্রিয়াতে কেসি থাকতে পারে, কেপি থাকতে পারে, কোনো সমস্যা নেই। কে এ সমান আমরা কি লিখবো, এ অফ সি হোল টু দি পাওয়ার এন, এ অফ ডি হোল টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ অফ এ হোল টু দি পাওয়ার এক্স গণিত এ অফ বি হোল টু দি পাওয়ার ওয়াই। কিন্তু তার সাম্য ধ্রুবকের সমীকরণ। এখান থেকে আমরা এই যে চারটি জিনিস বললাম, যোগ আর বিয়োগ, আমি যোগটা একদিকে লিখছি, আর এইদিকে ধরো বিয়োগটা লিখছি। এক নম্বর কন্ডিশনে আমি যোগ কাকে করতে পারি না বিক্রিয়ক পদার্থ যোগ করতে পারি, বিক্রিয়ক পদার্থকে আমি যোগ করলাম। 2 নম্বর কন্ডিশনে আমি বিক্রিয়াজাত পদার্থ যোগ করতে পারি, যোগ করা যাবে। তাহলে যোগের ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটছে, আমি প্রথমে বিক্রিয়ক পদার্থ যোগ করলাম। এই সমীকরণে দেখো বিক্রিয়ক পদার্থ কোথায় আছে, এটা যদি আমি কি বলবো ভগ্নাংশ ধরি, বিক্রিয়াজাত পদার্থ লবে আছে, বিক্রিয়ক পদার্থ হরে আছে। আমি বিক্রিয়ক পদার্থ যোগ করছি, তার মানে কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাড়ছে, অর্থাৎ এই ভগ্নাংশের হর বৃদ্ধি পাচ্ছে। বললাম বোঝা গেল? যদি হর বৃদ্ধি পায়, লব যদি একই থাকে ধ্রুবকের মান তো পাল্টাতে হবে, কিন্তু সাম্য ধ্রুবকের মান তো নির্দিষ্ট, সেটা একটা ধ্রুবক, তার মান কি পাল্টে যাবে? পাল্টাবে না। তাহলে পাল্টাবে কোনটা না এটা। তাহলে এ যদি বেড়ে যায় একে কমতে হবে, যদি কে কে ধ্রুবক রাখতে হয় তবে তো ভগ্নাংশটা ঠিক হবে। লব কমছে মানে কি, লবে কি আছে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ কমছে। বিক্রিয়াজাত পদার্থ কখন কমবে, তার অর্থটা কি? মানে বিক্রিয়ক পদার্থ যোগ করতে হবে, বিক্রিয়ক পদার্থ কমাতে হতো, সেই জন্য ব্যালেন্স হয়ে যাবে। তার মানে বিক্রিয়াজাত পদার্থ যদি কমে যায়, তাহলে সাম্য ধ্রুবকটা যদি ঠিক রাখতে হয়, তাহলে বিক্রিয়ক পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ আর উৎপন্ন করতে হবে, তবে তো গিয়ে বাড়বে, সমান হবে না। বোঝা গেল না কথাটা? তাহলে এই জিনিসটা প্রথমে আমরা যদি এইভাবে দেখি যে বিক্রিয়ক পদার্থ যোগ করলে তোমার ভগ্নাংশের হরকে হর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে কমাতে হবে।
এবার যদি কমাতে হয়, তার অনুপাত সমান করতে হয়, তাহলে এর পরিমাণ তো কমে যাচ্ছে। এর পরিমাণ বাড়ালে তবেই তো আবার সাম্য অবস্থায় আসবে। তখন এইগুলো আবার এখানে পরিণত হতে হবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত করতে হবে। উল্টো আমরা এটাও বলতে পারি, ও যেটা বললো যে এটা যেহেতু বাড়াচ্ছি, তাহলে এইগুলোকে বাড়াতে হবে, তবে গিয়ে অনুপাতটা সমান হবে। এইগুলো কখন বাড়বে? বিক্রিয়ক যখন বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। বুঝা গেল কথাটা? অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যদি যোগ করি, বিক্রিয়াটি সম্মুখবর্তী বা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এটা আমরা সিম্পল ভাবে বলতে পারি, যদি এগুলো যোগ করি, এখানে তো বেড়ে যাবে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? এদিকে যাবে। যদি বিক্রিয়াজাত পদার্থ যোগ করি, তাহলে কি হবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। তখন এদিকটা বানাচ্ছি, এটা এদিকে আসবে, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। এবার বলো, বিক্রিয়ক পদার্থ যদি আমি সরিয়ে নিই, তাহলে কি করবে? সরে দিচ্ছে, তার মানে কি এই অংশটা তো কমে যাচ্ছে, তাহলে এই অংশটা কমে যাচ্ছে মানে একে ভরাট করার জন্য একে আসতে হবে, তবেই তো সাম্য অবস্থায় আসবে। তাহলে কি বললাম, বিক্রিয়ক পদার্থ কমিয়ে নিচ্ছি, বিয়োগ হচ্ছে বিক্রিয়ক, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। আর বিক্রিয়া জাত যদি আমরা কমিয়ে নিই, তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এই গাঢ়ত্বের প্রভাবটি বোঝা গেল কি জানি বললাম। একদম খুব সিম্পল বিষয়। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? তোমাকে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল, বিক্রিয়া দিয়ে বলে দিল যে এই বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করা হলো, চাপ হ্রাস করা হলো, বিক্রিয়াজাত পদার্থ সরিয়ে নেওয়া হলো, সাম্য অবস্থার কি পরিবর্তন ঘটবে লেখো। দুটো তিনটা কন্ডিশন এরকম দিয়ে দিবে, যে সাম্য অবস্থার কি পরিবর্তন ঘটবে লেখো। বিক্রিয়া দেওয়া থাকবে, উষ্ণতা মানে যেখানে ডেল্টা ইসটা দেখে আমরা করে দিতে পারবো, চাপ মানে কি ডেল্টা ইন দেখে করে দিতে পারবো। আর তোমার এটা কি আছে না গাঢ়ত্ব, এবার গাঢ়ত্ব আমি শুধু এখানে কে দিয়ে করেছি, যদি কেসি দেয় কেসি দিয়ে করা যাবে, সি হবে। যদি গ্যাসীয় বিক্রিয়া হয় তখন কেটা হয়ে যাবে কেপি, কেসি কেপি দিয়েও আমরা করতে পারি, সেরকম সমস্যা নেই। আচ্ছা, এখানে অনুঘটকের পরিবর্তনটা আমরা একটু বলে দিই। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় কি করে? অনুঘটক শুধু বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। সে অনুঘটক সাম্যাবস্থাকে তাড়াতাড়ি পৌঁছায়, আবার কোনো কোনো বিক্রিয়ায় ধীরে ধীরে পৌঁছায়, আর বাকি কোনো প্রভাব নেই। অনুঘটকের উপর মানে সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো প্রভাব নেই।
এরপরে যে প্রভাবটা আমরা আরেকটি বাকি আছে যে সাম্যাবস্থার উপর কি প্রভাব ফেলবে, সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস মানে কি বলো? তাহলে এখানে আমরা নিষ্ক্রিয় গ্যাস যোগ করে লাভটা কি করবো? নিষ্ক্রিয় গ্যাস যোগ করার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করছে, তারা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। তাহলে তাদেরকে যোগ করে লাভটা কি হচ্ছে? যোগ করে লাভটা কি হচ্ছে, কি হতে পারে বলো? তিনটা প্রভাব পড়লে সেখান থেকে বলো। গাঢ়ত্ব কেন বৃদ্ধি পাবে? ওদেরকে বিক্রিয়ক আমরা কি করে বলবো যখন ওরা বিক্রিয়া করছে না? বলো বলো বলো। কিসের পরিবর্তন ঘটছে এখানে? অনুসংখ্যার পরিবর্তন ঘটছে, গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটছে না। অনুসংখ্যা যখনই আসবে তাহলে এখানে তিনটে কন্ডিশন আসবে: ডেল্টা এন গ্রেটার দেন 0, ডেল্টা এন লেস দেন 0, ডেল্টা এন ইকুয়ালস টু 0। তিন ধরনের বিক্রিয়া, ঠিক আছে? অনুসংখ্যা যেখানে যখনই সম্পর্কিত হবে, তার মানে এখানে আবার দুটো জিনিস আছে। নিষ্ক্রিয় গ্যাস আমরা যোগ করি দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে স্থির আয়তনে, আর একটা হচ্ছে স্থির চাপে। স্থির চাপ আয়তনে যখন আমরা নিষ্ক্রিয় গ্যাস যোগ করব, এখানে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে, কিন্তু আয়তন তো স্থির। চাপ বৃদ্ধি পেলে উভয় দিকেই বৃদ্ধি পাবে, আয়তন তো ফিক্সড। সেই জন্য স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস আমরা যদি যোগ করি, সাম্য ধ্রুবকের উপর কোনো প্রভাব নেই, সাম্যাবস্থার উপর প্রভাব নেই, বা সাম্যাবস্থা প্রভাবিত হয় না যদি স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে।
যদি পরিবর্তন হয় বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের সমান পরিবর্তন ঘটবে, বা যদি পরিবর্তন না হয় কারই হবে না। সেই জন্য স্থির আয়তনের সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নেই নিষ্ক্রিয় গ্যাস যোগ করার ফলে। তাহলে আমাদেরকে যে প্রভাবটা দেখতে হবে যে স্থির চাপে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। স্থির চাপে নিষ্ক্রিয় গ্যাস যোগের প্রভাব। স্থির চাপে দিয়ে আমরা নিষ্ক্রিয় গ্যাস যোগ করতে পারি। এখানে তিন ধরনের বিক্রিয়া আমরা লিখবো। এক ধরনের যেমন ধরো বিক্রিয়াটা লিখলাম যে হয়ে গেল। এবার এই বিক্রিয়াটা লেখো ডেল্টা n গ্রেটার দেন 0 N2O4 2NO2 এটা একটা বিক্রিয়া। Cl3 plus Cl2 Cl5 আর N2 plus O2 সমান 2NO। এই বিক্রিয়াটাতে ডেল্টা n গ্রেটার দেন 0, এই বিক্রিয়াটাতে ডেল্টা n লেস দেন 0, এই বিক্রিয়াটাতে ডেল্টা n ইকুয়ালস টু 0। নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হচ্ছে মানে কি করা হচ্ছে বলো? ডেল্টা n গ্রেটার দেন 0 মানে অনুসংখ্যা কোন দিকে বেশি? বিক্রিয়াজাত বেশি। তাহলে যদি চাপ বেশি হয় তাহলে কি হবে? যদি সাম্যাবস্থায় আনতে যেতে হয় তাহলে তো বিক্রিয়কের দিকে বেশি করতে হবে। এদিকে বেশি এইদিকে নিষ্ক্রিয় গ্যাস জমালেই তো এদিকে বেশি যাতে হয় অবস্থা। এদিকে বেশি কমার দিকে তাহলে বেশি দিকে তো কমার দিকে কম থেকে বেশি দিকে গেলে তো আরো বেশি। এটা তো চাপের প্রভাব ছিল, এখানে চাপটাই তো স্থির, তাহলে কি ঘটবে? এখানে একটি টার্ম মনে রাখবে যে রাসায়নিক সাম্য যেখানে বিঘ্নিত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের উপর কি প্রভাব আছে? এটা তো চাপের প্রভাব। চাপে ফিরে আসতে পারে।
এটা চাপের প্রভাব থেকে একটু ভাবলেই হবে, একটু ভেবে বলো। এখানে একটা বিক্রিয়া দিয়ে হয়, সেই সমীকরণটা তোদেরকে দিলে সমস্যা হয়ে যাবে, তাই বলি। কোশ্চেনে কিছু আচ্ছা, এখানে তো চাপ স্থির, আয়তন কি স্থির? আয়তন স্থির নয়। তাহলে যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসে স্থির চাপে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, তাহলে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? এইদিকে অনুসংখ্যা কম আছে, চাপ স্থির। চাপ স্থির মানে তো চাপটা এখন বেকার, এটাকে নিয়ে কি হবে? হ্যাঁ, চাপ স্থির বলেই তো আয়তন বাড়াচ্ছি হবে। চাপ স্থির মানে চাপটাকে বাদ দিয়ে হবে, যেমন আয়তন তোমার ডেল্টা এক্স যেটা স্থির সেটা দিয়ে কি করবে? হচ্ছে না, হবে না, স্বাভাবিক ব্যাপার। এটা তো অনুসন্ধানেই বলা যেত। ঘরে পড়ে এবার অস্থির করে দিচ্ছি দাদা। দেখো, এক্ষেত্রে যদি আমরা ডেল্টা এন জিরো নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, তাহলে এটা সম্মুখ বিক্রিয়া ঘটবে, এটা বিপরীত ঘটবে, এটা কোনো প্রভাব থাকবে না, এর প্রভাব থাকবে না, ছেড়ে দাও। সম্মুখ হচ্ছে এর কারণে, দেখো এই বিক্রিয়া করতে প্রথম বিক্রিয়া ডেল্টা এন গ্রেটার দেন জিরো, অনুসংখ্যা বেশি কোন দিকে? বিক্রিয়া জাতর দিকে বেশি। বিক্রিয়া জাতর দিকে অনুসংখ্যা বেশি মানে চাপ বেশি, আয়তন কম।
আর নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ চাপ স্থির আছে, চাপটা বাদ দিন। বা বাড়বে না তো, বেশি বলছি আমি, বা বৃদ্ধির কথা বলছি না। এবার ধরো নিষ্ক্রিয় গ্যাস যোগ করছি, ঠিক আছে, আয়তন আমি বাড়িয়ে দিচ্ছি। আয়তন বাড়িয়ে দিচ্ছি মানে কি, বিক্রিয়া কোন দিকে যাবে, যদি আয়তন কম আছে, কম, ডান দিকে একদম। চাপ বেশি মানে কি? নিষ্ক্রিয় গ্যাস যোগ হচ্ছে ডান দিকে। আমি যে কোথায় বিক্রিয়া যোগ করছি, তো এখানে কোথায় অনুসংখ্যা কোথায় গেল না, কম তো এখানে আছে, হচ্ছে। এটা তখন উল্টো দিকে হবে, এদিকে বেশি, এদিকে আয়তন কম, ওইদিকে আয়তন বাড়াচ্ছি, তার মানে অনুসংখ্যাটা দিকে বাড়ছে, আয়তন কম এদিকে আসবে। ডেল্টা এম জিরো তো কোনো প্রভাব নেই। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস যোগ হচ্ছে। বিক্রিয়ায়, হ্যাঁ, কোথায় সে অনুসংখ্যাটা বাড়াবে কোন দিকে, যদি কম আছে সেদিকেই তো বাড়াবে, না যেদিকে বেশি আছে সেদিকে বাড়াবে। আর